নমস্কার। ইন্টারক্লাব স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব আয়োজিত শ্রুতি নাটক প্রতিযোগিতায় আমাদের নিবেদন নাটক কর্মখালী। নাট্যকার শ্রী চন্দন সেন, নির্দেশক শ্রী সুপ্রিয় সিনহা, আবহ শ্রমিক দাস, অভিনয়ে শ্রাবণী ঘোষ, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, পলাশ বসু এবং সুপ্রিয় সিনহা। শ্রুতি নাটক কর্মখালী। চাঁদে জুড়িয়ে গেল। হ্যাঁ, খবরের কাগজে সব ভয়ঙ্কর খবর, আর সাত সকালেই বাইরে প্রবল ঝড়। আচ্ছা নীলকুমার, কেন যে এলাহাবাদের ইন্টারভিউ দেওয়ার পর দিদির মুখ তোমার মনে পড়লো? সারা দুনিয়ায় এখন এই জায়গাটা নিয়ে, মানে এখানকার মন্দির মসজিদের ঝগড়া নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। এখন অবশ্য এখানে বাইরেও প্রবল ঝড়। সত্যি জয়বাবু, এ সময় আসাটা বোধহয় ঠিক হয়। বুঝলে নীলকুমার, রঘুবীর শ্রীবাস্তব কর্মখালী নামে এক সংস্থা খুলেছে, যেখানে কিছু ছেলেপুলেকে সামান্য মাইনে দিয়ে রেখেছে বেশ কিছু মানুষের উপরে নজরদারি করার জন্য। বাবা, তাই নাকি? হ্যাঁ, আমি তো 5 বছর আগেই বুঝেছি। তখনই বলেছিলাম উত্তরপ্রদেশের এই আপাত নিরীহ জায়গাটা কিন্তু হঠাৎ তেতে উঠতে পারে লিপিকা, চলো অন্য কোথাও চলে যাই, চাকরি একটা মিলে যাবে। হ্যাঁ, যাইনি, কারণ আমার আর বাবুয়ার এই জায়গাটা দারুণ ভালো লাগতো। নদীর পাড়ে এই বাড়িটা, সন্ধ্যায় নদীর ওপর প্রদীপ জ্বালিয়ে পাতা ভাসায় কারা যেন, মন্দিরে ঘন্টার ধ্বনি, শাঁখের আওয়াজ, নদীর ওপারে লম্বা মসজিদের চূড়ো, আজানের আওয়াজ, বয়ানে সকাল আর বিকেলের বাতাস। জায়গাটা শান্ত ছিল, খুব সুন্দর ছিল রে নীলু। এখন ভীষণ জঘন্য, খুব অশান্ত। বাবুয়া বোধহয় এখনো যেতে চায় না। না, বলে দেখিনি, তবে মনে হয় যাবে না। ওই রঘুবীর এখানকার ক্লাবগুলোকে প্রচুর পয়সা দিচ্ছে লাঠি খেলা, ছুরি খেলা শেখানোর জন্য, প্রয়োজনে কাজে লাগাবে। বাবুয়ার সব বন্ধু বান্ধবদের কচি কচি মুখগুলো এই কদিনে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। আরে ওরাও নাকি কিশোর সঙ্গে নাম লিখিয়েছে। আমাদের বাবুয়াও? বাবুয়ার নাম ওরা লিখিয়ে এসেছে কিনা জানি না, বাবুয়া তো মানা করছে। তবে এটুকু বলতে পারি, বাবু এখনো ওদের বন্ধু। ও বাবুয়াকে বিশ্বাস করে। আমি জানি বাবুয়াকেও ওরা কাজে লাগিয়েছে, কোনো ভয়ঙ্কর কাজ। তার আগে ওর কচি মাথাটাকে ভালো করে ঘুরিয়ে দিয়েছে, তবে মনে মনে আমাদের শত্রু করে তুলেছে। লিপিকা, বড্ড বাড়াবাড়ি শুরু করলে। বাবু এতটা নেমেছে কিনা তা আগে নিশ্চিত হও। হ্যাঁ দিদি, জয়বাবু ঠিক বলেছে। না রে, আমি নিশ্চিত রে নীলু। বাবুয়ার চোখ মুখ হাব ভাব সব পাল্টে গেছে। আমি মা, আমি বুঝবো না? এই কচি বয়স, অথচ দৃষ্টিতে কেমন হিংস্রতা। কথাবার্তা তো একদম বলতে চায় না, মাপা মাপা কথা বলে, আর যখন তখন হুড়হুড় করে আমাদের কথার মাঝখানে ঢুকে পড়ে। টেলিফোন করলেই টেলিফোনের পাশে এসে দাঁড়ায় অকারণে। ও যথেষ্ট হয়েছে লিপিকা। দেখো, নীলু যথেষ্ট পরিণত, যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে ওর। বাবু এলে বাবুর সাথে প্রাণ খুলে কথা বলুক নীলু, নিশ্চয়ই সব বুঝতে পারবে। খারাপ কোনো কিছু সন্দেহ করলে নিশ্চয়ই আমাদের সাবধান করে যাবে। চলো নীলুকে বরং নিয়ে আমরা সরজের পরে একটু হাওয়া খেয়ে আসি। না, আমি বাড়িতেই ভালো আছি। এখানে আমার আর ঘুরতে ভালো লাগে না। এখানে সব জায়গায় এখন বারুদের গন্ধ, আবার অস্থির লাগে, বমি আসে। মনে হয় যেখানে যাচ্ছি অনেকগুলো চোখ আমাদের পেছনে ঘুরছে। না রে দিদি, আমি কালই চলে যাব। যাই, আমি ভিতরে যাই, একটু রেডিও শুনবো। কাল সকালে বাস ট্রেন ঠিক মতো চলবে কিনা ঠিক নেই, খবরটা শুনে দেখি কি বলে। ও হ্যাঁ, ভালো কথা, বাবু আর ফিরতে আর কতক্ষণ? এই 10 মিনিটের মধ্যেই তো ফেরার কথা। পাড়ার মোড়ে হনুমান মন্দিরটার পাশেই প্রফেসর শর্মা বাড়িতে পড়তে যায়, ঘুরে যায় আর 8:30টার মধ্যে ফিরে আসে। ঠিক আছে, আমি খবরটা শুনেই ওকে এসকর্ট করে নিয়ে আসছি। হাজার হোক ক্লাস 10-এ পড়া ভদ্রলোক হয়েছে এখন। হ্যাঁ, আমি ভাবছি লিপিকা, কি ভয়ঙ্কর সাহস, কি সততা, অসংকোচে দেখাচ্ছে এই লোকগুলো। আমাদের উপরে কি সন্দেহ ওদের।
এই 15-20 বছরের চাকরি, চারিদিকে এত ছাত্রছাত্রী, এখানে এত মানুষের সঙ্গে এত দিনের চেনাচুন, এসবের জন্য আমাদের সোজাসুজি হয়তো ভয় দেখাতে পারছে না, তাড়াতেও পারছে না। মাঝে মাঝে ওরা পরখ করে দেখছে আমাদের সাহস কতটা, পরখ করছে ওদের আমরা কতটা ভয় পাই। তুমি সত্যি বলছি, এখন আমি কিন্তু খুবই ভয় পাই গো। আগে তো একদম পেতাম না। তুমি তো জানো, বলো, সহজে ভয় পাওয়ার মেয়ে আমি নই। হ্যাঁ, ছুটন্ত বাস থামিয়ে তুমি একা ভিড়ের মধ্যে থেকে পকেট মার ধরেছিলে দৌড়ে গিয়ে। সেই আমি বলছি, এই কদিনের ঘটনায় তোমার চাইতেও আমি অনেক বেশি ভয় পেয়েছি। দেখছো না, দেখছো না, আমি সবাইকে সন্দেহ করছি, হয়তো আতঙ্কে একেবারে যুক্তিহীনভাবেই সন্দেহ করছি, রোগগ্রস্ত হয়ে গেছি। দেখো, ভয় যে আমিও পাইনি তা নয়, তবে যত ভয় পাবে তত যুক্তিহীন সন্দেহ আর আতঙ্ক চেপে বসবে মনের মধ্যে। মসজিদ ভাঙার তুমুল উত্তেজনার অ্যাডভেঞ্চারে আমরাই সচেতন ব্যতিক্রম। প্রতিবাদ করার সাহস নেই, কিন্তু ঘরে বসে এইটুকু বলার সাহস এখনো আছে যে আমি এখানে কোপ্তা কাবাব রাঁধি কিনা এটা যেমন আমার একান্ত ব্যাপার, ওদের এই হুজুক আর উত্তেজনায় পা মেলাবো কিনা তাও আমাদের একান্ত ব্যাপার। আস্তে আস্তে কথা বলো। দেখো, ওরা চাঁদা চেয়েছিল 500 টাকা, 100 টাকা দিয়েছি। তুমি বললে না দিলেই ভালো হতো। আশা করি এবার বুঝেছো, একেবারে না দিলে ওদের অসভ্যতাটা কোথায় গিয়ে পৌঁছতো। কে কে ওখানে? আরে বাবা, আমি বলতে এসেছিলাম কাল সকালে আমার যাওয়া হচ্ছে না, বিকেল 4টে বাস ধরতে হবে, বেলা 2টো পর্যন্ত বাস চলবে না, বাস বন্ধ। রেডিওতে তো তাই বলল, খবরটা শুনে দিতে আসছিলাম। কিন্তু ঢুকবার মুখেই থমকে গেলাম। বাবা, কি উত্তেজনাকর দাম্পত্য সংলাপ। চলি, বাবুকে দেখে আসি, মানে রাস্তা থেকে নিয়ে আসি। হ্যাঁ, ছাতাটা নিয়ে যাও নীলু। ঠিক আছে। দেখো, আমি কিন্তু সন্দেহ করছি। হেসো না, নিজেরই ভাই, তবু সত্যি বলছি, আমার কেমন যেন মনে হচ্ছে নীলুও কোনো ট্র্যাপে পড়ে গেছে। হয়তো এলাহাবাদ থেকে এখানে ওকে আনা হয়েছে গোপন কোনো একটা উদ্দেশ্য নিয়ে। নইলে এই সময় দেখলে না, একটা অজুহাত তুলে বাইরে চলে গেল নির্দ্বিধায়। আবার হাসছো। এবার তুমি সত্যি পাগলামো করছো লিপিকা। আরে, 2 দিনের জন্য বেড়াতে এসে এমন জঘন্য কাজে স্বেচ্ছায় জড়িয়ে পড়বে? গল্পের গরুকে আর কত উঁচু গাছের ডালে তুলবে? গল্পের গরু? তুমি জানো না, তুমি কেমিস্ট্রির লোক, সাইকোলজি কোনোদিনই তোমার পাঠ্য ছিল না। দেখো, চাকরির জন্য এই সময়ে এইভাবে কেউ এলাহাবাদ চলে আসতে পারে বুড়ো মা বাবাকে ফেলে? লিপিকা, বেশ বোঝা যাচ্ছে তুমি ভীষণ আতঙ্কে যুক্তি হারিয়ে ফেলেছো। বাবুয়ার মতো নীলুর উপরে অবিচার করছো। হয়তো তাই, তবে নীলুর হাবভাব আমার কেমন যেন লাগছে। আমি খুবই হতভাগা। তোমার সন্দেহের তালিকায় আমি স্পষ্ট বুঝতে পারছি এবার আমার নাম উঠবে। মনের এই অবস্থায় রসিকতা আমার ভালো লাগছে না। তুমি না বাবুয়ার ব্যাপারটাও খুব হালকাভাবে নিচ্ছ, লক্ষ্য করছি। কে গো? কলিং বেল না টিপে কড়া নাড়ছে কেন? আসুন আসুন, বসুন। না না, বসার সময় নেই। সারা দেশ থেকে প্রতি ঘন্টায় হাজার হাজার স্বেচ্ছাসেবক আসছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা বুঝতেই তো পারছেন প্রফেসর। আমরা এতগুলো লোক একবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। যাই বলুন না কেন, মন্দির মসজিদ ব্যাপারটা যে আমাদের রাজনৈতিক ফায়দা লোটার উটকো হুজুগ নয়। সারা দেশ থেকে বন্যার মতো এই অঞ্চলে ঢুকে পড়া হাজার হাজার ভক্ত মানুষ কিন্তু তা প্রমাণ করে দিচ্ছেন। না প্রফেসর, উটকো হুজুগ নয়। গতকাল কলেজের রেস্টরুমে তর্ক করার সময় অন্তত ওই কথাটা আপনি না বললেই ভালো করতেন। কলেজের রেস্টরুম তর্ক মানে? আমি তো ঠিক। আপনি এতদিন এখানে আছেন, অধ্যাপনা করছেন। আমার ছোট বোন অবশ্য আপনার পড়ানোর খুব প্রশংসা করে। বাঙালি বলে কোনো রকম অবিচার বা অসম্মান কিন্তু আপনাকে করা হয়নি আজ পর্যন্ত। তবে বোঝেন তো, এখন ভীষণ আবেগের স্রোত বইছে।
মানুষ পেটের খিদে সহ্য করতে পারে, কিন্তু ধর্মের ওপর আঘাত কিন্তু সহ্য করতে পারে না। আপনি চাঁদা দেন, বাড়ি থেকে অবশ্য উনি দিয়েছেন, ইচ্ছে হোক অনিচ্ছে হোক যৎসামান্য হবে দিয়েছেন। হয়তো উনি বুঝেছেন যে 10 জনের সঙ্গে থাকতে গেলে তাদের সেন্টিমেন্টকে সবসময় আঘাত করা উচিত নয়। তবে আপনি কিন্তু নিজেকে চেপে রাখতে পারছেন না। প্রফেসর কি করবেন বলুন, এটা তো আর বাংলা নয়। একটু নিজেকে চেপে রাখুন, নয়তো ঘরে বাইরে কর্মস্থলে বাজারে সব জায়গায় এখন আপনার উপর নজরদারি করার মতো অসন্তুষ্ট লোকের সংখ্যা কিন্তু কম নয়। হ্যাঁ, অধ্যাপক হিসেবে আপনি যথেষ্টই জনপ্রিয়, তবে এই প্রবল অন্য হওয়ার সামনে নিজের জনপ্রিয়তার উপর এতটা বিশ্বাস না রাখাই ভালো। বলছিলাম কি, আমরা সবাই রঘুবীর শ্রীবাস্তবকে জানি ভাই। আপনি এই অঞ্চলে আছেন বলেই না এখানে ঝুট ঝামেলা নেই বললেই চলে। না বুঝে ও যদি কিছু বলে থাকে। লেবিকা, এত নিচে নামার কিছু হয়নি, আমি এমন কিছু বলিনি। ঠিকই তো অংশুমান বাবু, এমন তো কিছু হয়নি। দেখুন, আমি কিন্তু আপনাদের সাবধান করতে বা ভয় দেখাতে আসিনি ভাবিজি। আমার বাবাও তো শিক্ষক, এসব আমার রুচিতে বাধে। তবে বোঝাতে এসেছিলাম যে দুর্ভাগ্যবশত আপনাদের উপর কিন্তু সবারই একটু বিশেষ নজর পড়েছে। চলি। ও হ্যাঁ, ভালো কথা, বাবুকে বললাম যে আজ বিকেলে কিশোর সঙ্গে জমায়েতে দারুণ লাঠি খেলা ছুরি খেলা সব হবে। বাবু আপনি ভালো ছেলে, বিকেলে পাঠাতে পারেন ইচ্ছে হলে। আসলে আমাদের সনাতন শরীরচর্চা, লাঠি খেলা ছুরি খেলা এগুলো দেখা তো আর ওই আজকালকার ওইসব জেগে। চলি। ও হ্যাঁ, নীলেশ কোথায়, আপনার শ্যালক? দিলু, আপনি কি ওকে? হ্যাঁ চিনি। ও একটু বাইরে গেছে। ওর সঙ্গে কি কোনো বিশেষ দরকার আছে রঘুবীর বাবু? না, আসলে ওর সঙ্গে কথা বলেছি তো বেশ ভালো লাগলো ছেলেটিকে। ওকে বলবেন যে রেল স্টেশন পর্যন্ত কাল 2টো বাস ছাড়বে, বেলা 3:15 আর বিকেল 5টায়। সকালে বাস ধর্মঘট তো বেলা 2টো পর্যন্ত, সকালে ওর যাওয়ার দরকার নেই। চলি, দরজাটা বন্ধ করে দিয়ে যান। বুঝতে পারছো তো কেন এসেছিল ওই রঘুবীর শ্রীবাস্তব? বুঝিয়ে গেল আমাদের উপর নজরদারি রাখছে, জানিয়ে গেল আমাদের উপর ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবল, সাবধান করে গেল আমরা যেন বাবুয়াকে ওদের হাতে ছেড়ে দিই, আর নীলু যেন কালী বিকেলের বাসে বাড়ি ফিরে যায়। সত্যি নেতা 3-4 মিনিটে অত্যন্ত ভদ্রভাবে কি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে গেল। হ্যাঁ, তুমি আমাদের দশমাত করতে গিয়েছিলে। শোনো, তোমার মতো কলেজের মধ্যে ওদের বিরুদ্ধে গলা ফাটাবো আর ঘরের নিরপরাধ লোকগুলোর বিপদ ডেকে আনার মতো সুইসাইডাল সাহস না আমার নেই। হ্যাঁ, আমি তো সাহস করবো, আরো করবো এই ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য। আমার একার নয়, সবার জন্যই আমার এই ভয়ঙ্কর লোকটার তোষামোদি করতেই হবে। চাপ করবে করো, আমি ভয় পাই না। আমার কথা তোমার ভাবতে হবে না, আমার জন্য ওই ধরনের লোকের কাছে তোমার নিচু হতে হবে না রিপিকা। আর একটা কথা শুনে রাখো, আমি কিছুতেই বাবুয়াকে ওদের আখড়ায় যেতে দেব না। ভেবেছি কি ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করে ওরা আমার জব্দ করবে, ওদের আমি কে কে দেখো তো কে কে? বাবুয়া। ও বলল ভীষণ দরকার, এক্ষুনি ছোট মামাকে নিয়ে ছুটবো, রাজিন্দা দাঁড়িয়ে আছে। দেখো, ও না আমাদের সব কথা শুনেছে, আমি নিশ্চিত। রাজিন্দাদের কথা বললো না, রঘুবীরের ভাইপো। তার মানে এতক্ষণ আমাদের বলা কথাগুলো বাবুয়া রিপোর্ট করতে গেল, সঙ্গে নীলু। কি হলো? মিলল আমার যুক্তিহীন সন্দেহ। দেখো দেখো, এক্ষুনি রঘুবীরের বাহিনী এখানে চলে আসবে। রাজিন্দর, নীলু, ছোট মামাকে নিয়ে ছুটবো? ভীষণ না রিপিকা, আমার নার্ভ ফেল করছে, বোধহয় তোমার কথাটাই ঠিক। শত্রু পেটের ছেলে যেখানে শত্রুতা করে, দূরের ভাইয়েরা দোষ কি? কিন্তু ওদের কি ক্ষমতা দেখো, আমাদের বিরুদ্ধে আমাদের রক্তের আত্মীয়দের কেমন লেলিয়ে দিল। যিশু খ্রিস্ট জুডাস সিরাজদৌল্লা মির্জাফর আত্মীয়তা ছিল না, অথচ আমি কিছুতেই মেলাতে পারছি না 13-14 বছরের একটা ছেলে। ওসব পরে হবে,
ওই দেখো, শুনতে পাচ্ছ? রঘুবীরের বাহিনী চলে এসেছে। আগে তুমি প্রমাণ হটাও, তোমার বাংলা খবরের কাগজ আর জার্নালগুলো টেবিল থেকে সরাও আগে। এসব দেখলেই ওরা হয়তো, যাও যাও এই নিউজ পেপারগুলো খাটের তলায় রাখো, আর ম্যাগাজিনগুলো এই আলমারিটাতে। কিন্তু কিন্তু বইগুলো কি করে? বুক সেলফের পেছনে না, আমি লুকিয়ে রেখে আসছি। আরে একটু নড় না তাড়াতাড়ি। কিন্তু আমার এই লেখাগুলো কি করবো? পুড়িয়ে ফেলবো, তাড়াতাড়ি করো। আমি পারবো না। কেন পড়াবো আমার লেখা? আমার সৃষ্টি। আচ্ছা বিকা, সত্যি করে বলো তো, এ মাটি আমার নয়, এ জায়গা আমার নয়, এ দেশ আমার নয়, আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? ভয় করছে গো, আমি যে আর পারছি না, আমি আর সত্যি পারছি না গো। জামাইবাবু, ও জামাইবাবু, জামাইবাবু কি হলো? বলো। আরে আপনার চা যে জুড়িয়ে গেল, ঘুমের মধ্যে কি বিড়বিড় করছেন? লীলু, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। ঘটনাটা পুরনো কিন্তু ভয়ঙ্কর। স্বপ্নের মধ্যেও কি কান্নার দৃশ্য ছিল? হ্যাঁ, চোখ দিয়ে তো টপ টপ করে জল পড়ছে। হ্যাঁ, চলো চা খেয়ে সরদিন পরে বসে তোমায় পুরো গল্পটা বলি।